আসসালামু আলাইকুম, আমি ফরজি ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা গণিতের কোনো কিছুই পারো না, একবারেই পারো না, যারা দুর্বল আছো, হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা 10-এ 10 আনসার করতে পারবো। এখান থেকে তো দুইটা প্রশ্ন থাকবে, তোমাদের একটা প্রশ্ন আনসার করার কথা বলা হয়, তোমরা একটা প্রশ্ন এই ভিডিওটা দেখার পরে সহজেই পারবা। ঠিক আছে? তো তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং আমি তোমাদের জন্য, তোমরা যদি দেখো আমার পূর্বের ভিডিওগুলো, আমি এই অধ্যায় নিয়ে তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি। সাজেশনটাতে যারা তোমরা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো, হ্যাঁ, তোমাদের জন্য একটা সাজেশন রাখছি। সাজেশনটা ছিল এরকম যে এখান থেকে মাত্র দুইটা প্রশ্ন, হ্যাঁ, তোমরা যদি শিখো বা দুইটা প্রশ্ন যদি তোমরা পারো, তাহলে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বেই পড়বে। এবং সেই প্রশ্ন দুইটা কি, আমি বলছিলাম যে সিলেট বোর্ড 2024-এ দুইটা প্রশ্ন আছে। তো সিলেট বোর্ড 2024-এ দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পারো, তাহলে তোমরা একটা প্রশ্ন কমন পাইবা। হ্যাঁ, এবং আমি শিওর তোমরা একটা কমন পাইবা। তোমরা তো জানো যে দুইটা প্রশ্ন থাকে তোমাদের পরিসংখ্যান যে অংশটা আছে, অর্থাৎ গ বিভাগ থেকে বা অধ্যায় 17 থেকে। তো দুইটা প্রশ্ন কেমন থাকে, এরকম একটা সারণী আকারে থাকে, আর একটা থাকে তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণী দিয়ে। তো দুইটা প্রশ্নের সারণী দিয়ে আছে। যেহেতু দুইটা প্রশ্ন থাকে, একটা সারণী দিয়ে থাকবে আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন আকারে থাকবে। তো তোমরা সারণী যেটা দেওয়া থাকে এরকম এই সারণীর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আনসার করার চেষ্টা করবে, এবং এটা তোমাদের জন্য সহজ। আর অপরটা একটু জটিল হয়, এবং ওইটাতে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? যারা পারো সম্পূর্ণ দায়িত্ব পারোই, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যারা সৃজনশীলে অনেক ভয় পাচ্ছ, হতাশায় আছো, তোমরা এই দুইটা প্রশ্ন ভালো করে পারলেই হবে। এবং আমি এই দুইটা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি যে প্রথম প্রশ্নটা, এখানে সিলেট বোর্ড 24-এর যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, এটা দেখো যে এটার উদ্দীপকটা হচ্ছে এই শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে, দিয়ে প্রশ্ন কি কি করছে লক্ষ্য করো। এখানে প্রশ্ন করছে, প্রথমে একটা প্রশ্ন করছে। প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে এরকম, একটা কয়েকটা ইয়া দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে এরকম 10, তারপরে হচ্ছে 16, এরপরে হচ্ছে 14, এরপরে হচ্ছে 18, 26, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 28, আর হচ্ছে 22। এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো দিয়ে বলছে উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করো। দেখো আমার হাতে যেটা যে বইটা আছে, এটা একটা টেস্ট পেপার লেক্সি সিরিজের। তোমরা চাইলে এরকম যে কোনো একটা টেস্ট পেপার তোমরা সামনে নিয়ে নিতে পারো। ঠিক আছে? কারণ আমি সবগুলো প্রশ্ন লিখা, এখানে অনেক জটিলতা আছে। হ্যাঁ, জটিলতা থাকার কারণে আমি সবগুলো প্রশ্ন লিখছি না, আমি বই থেকে দেখে তোমাদেরকে বলতেছি। তো দেখো, প্রথমে হচ্ছে এই প্রশ্নটা দিয়ে বলছে তোমাদেরকে, কি বলছে যে ক নাম্বার প্রশ্ন কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, দিয়ে বলছে যে এগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক কিভাবে নির্ণয় করো? মধ্যক নির্ণয় করলে এগুলোকে তোমাকে প্রথমে কি করতে হবে, যে উপাত্ত সমূহ বা সংখ্যা সমূহ কি করতে হবে, তোমরা ঊর্ধ্বক্রম অনুসারে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইব। সমূহ মানের মানের ঊর্ধ্বক্রম, হ্যাঁ, এরকম, এই যেভাবে ঊর্ধ্বক্রম অনুসারে বা মানের ঊর্ধ্বক্রম লিখলে হইব, এতটুকু লিখলে হইব। এইভাবে তোমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইবা। তো কত কত সাজাবে? এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, তারপরে হচ্ছে কত 14, এরপরে হচ্ছে 16, এরপরে হচ্ছে 18, এরপরে হচ্ছে 22, এরপরে হচ্ছে 26, এরপরে হচ্ছে 28, তারপরে হচ্ছে 30। এই যে কয়টা সংখ্যা আছে, এই কয়টা সংখ্যা। এখন তোমাদের তো মধ্যক করার কথা বলছে, তো সুতরাং মধ্যক সমান, দেখো মধ্যক সমান তোমরা কিভাবে বের করবে? এই যে এখানে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো ঠিক মাঝামাঝি যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে তার মধ্যক। মাঝামাঝি এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তোমরা যদি এদিক থেকে একটা বাদ দাও, এদিকে এভাবে কাটবে না তোমরা, আমি রাফ করতেছি, তোমরা মনে মনে হিসাব করবো। এদিক থেকে একটা যদি কাটো, এদিকে একটা কাটো, এখান থেকে একটা, এখান থেকে একটা, মাঝে থাকতেছে 2টা, যদি মাঝে একটা থাকতো সেটাই তার মধ্যক। ঠিক আছে? এখন যেহেতু 2টা আছে, তো কিভাবে মধ্যকটা বের করবো? দুইটা সংখ্যারে যোগ করে 2টা ভাগ করবো। ঠিক আছে? তো কত হচ্ছে দেখো তো, উপরে হচ্ছে 40, আর 40-এ 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 20, তার মধ্যক হচ্ছে 20। ঠিক আছে? এটা ছিল তোমাদের এটার এই যে এই প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা। ঠিক আছে? তো সেকেন্ড প্রশ্নটা কি আছে? সেকেন্ড প্রশ্নটা এখানে বলছে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। এটার কি নির্ণয় করো? সংক্ষিপ্ত গড় নির্ণয়। বলছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলতে পারে, আর একটা গাণিতিক গড়। কারণ দেখো এখানে প্রশ্নটা দেখো, কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। ঠিক আছে? এই শ্রেণী ব্যক্তিতে সংক্ষিপ্ত গড়, গাণিতিক গড় যে কোনোটাই বলতে পারে, কিন্তু তোমাদের এখানে আছে শুধু সংক্ষিপ্ত গড়, গাণিতিক গড় নাই। তোমরা একটা কথা মনে রাখো, বা তোমরা মনে রাখবা,
কোনো কারণে যদি তোমাদের প্রশ্নে তোমরা সংক্ষিপ্ত গড়ের পরিবর্তে যদি এরকম প্রশ্ন দিয়ে বলে গাণিতিক গড় নির্ণয় করো, হ্যাঁ? কিন্তু তুমি তো গাণিতিক গড়ের নিয়মটা এখানে শিখতেছো না। কারণ আমার এই ২ টা প্রশ্নে গাণিতিক গড় নাই। তখন তুমি কি করবা? সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা আছে এইটাকে তোমরা কি করবা? এই নিয়মটাতেই তোমরা গড়টা করবা, গাণিতিক গড় করবা। যদি গড়ও বলে তাহলে তোমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার চেষ্টা করবা। ঠিক আছে? মানে তোমরা দিয়ে আসবা। কারণ একবারে যেহেতু পারো না, আমার না পারার চেয়ে একবার আনসার না করার চেয়ে আনসার করাটা তো ভালো এবং করলে তোমরা মার্ক পাইতে পারো। ঠিক আছে? ওকে। যেকোনো কিছু নির্ণয় করলে গড়, মধ্যক, প্রচ্ছুরক তোমরা এরকম একটা কথা লিখবে যে নিচে প্রয়োজনের সারণী তৈরি করা হলো। আয়তলেখ, বহুভুজ, অজু রেখা যাই অঙ্কন করো। ঠিক আছে? তো ওকে। এটা কিন্তু এটার সাথে না, এটা একটু উপরে এই লেখাটা তোমরা এটার সাথে আবার এটা মিলাই ফেলো না। ঠিক আছে? ওকে। তো এই যে এটা হচ্ছে এটা আলাদা কথা। ওকে। তো ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটা তো একটা প্রয়োজনীয় সারণী লাগবে আমাদের কি নির্ণয় করলে? গড় নির্ণয় করলে সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলে প্রয়োজনীয় যে সারণীটা আছে সারণীটার কলাম সংখ্যা হইব ৫ টা। কলাম সংখ্যা হইব ৫ টা। আর এখানে শ্রেণী জয়টা আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। এখানে জয়টা আছে তার থেকে একটা বেশি নিবা তোমরা। ঠিক আছে? তো ৯ টা নিবা আর কলাম হইব ৫ টা। ২ টা প্রশ্নে দেওয়া আছে আর ৩ টা তুমি তৈরি করবা। তৈরি কি করবা সেটা আমি দেখাবো। তো আমরা প্রথমেই হচ্ছে এটা অঙ্কন করার চেষ্টা করি। দেখি আমরা ৫ টা নেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। আমরা একটা বেশি নিয়ে নিলাম আমাদের প্রয়োজনে। তো এখন হচ্ছে প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তো শ্রেণী ব্যাপ্তি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা সংখ্যা এবং এইটাকে আমরা প্রকাশ করব এফআই দিয়ে। কি দিয়ে? এফআই দিয়ে। হ্যাঁ? ওকে। এখন হচ্ছে আমরা আরো লাগবে আরেকটা হচ্ছে ৩ নাম্বার যে কলামটা সেটা তোমরা নিবা শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান। মধ্যমান। এইটার নাম দিবা হচ্ছে এক্সআই। ঠিক আছে? এক্সআই। যদিও এটা প্রয়োজন পড়ে না তেমন এটা। এটা হচ্ছে দাব বিচ্যুতি। এটা হচ্ছে দাব বিচ্যুতি। এটা হচ্ছে দাব বিচ্যুতি। এটার নাম হচ্ছে ইউআই। এখন হচ্ছে লাস্ট যেটা একবারে শেষের যেটা সেটা হচ্ছে গণসংখ্যার সাথে শেষের আগেরটা গুণ করবা। গণসংখ্যার সাথে শেষের আগেরটা কি করবা? গুণ করবা। একবারে শেষের কলামটা গণসংখ্যার সাথে শেষের আগেরটা। কোনটা গণসংখ্যা? এটা আর হচ্ছে এটা। এই দুটো গুণ করবা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এফআই আর হচ্ছে ইউআই। তো গণসংখ্যা আর দাব বিচ্যুতির গুণফল। ঠিক আছে? ওকে। এখন এইগুলা তো আমাদের দেওয়াই আছে। প্রথমটা কত দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে ৩১ থেকে ৪০। ৩১ থেকে ৪০। পরেরটা হচ্ছে ৪১ থেকে ৫০, ৪১ থেকে ৫০, এরপর হচ্ছে ৫১ থেকে ৬০, এরপর হচ্ছে ৬১ থেকে ৭০, এরপরে কি ৭১ থেকে ৮০, এরপরে হচ্ছে ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০ আর একটা অতিরিক্ত এটা আমাদের প্রয়োজনে নিচ্ছি। এখন হচ্ছে সেকেন্ডে কি আছে? গণসংখ্যা। তো গণসংখ্যা কত আছে? প্রথমটা হচ্ছে 6, তারপর হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 12, এরপর হচ্ছে 5, এরপরে হচ্ছে 7, এরপরে কত? এরপর হচ্ছে 2। ঠিক আছে? ওকে। শ্রেণী মধ্যমান এটা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে দেখো এইটা আর এটা যোগ করে ২ দিয়ে ভাগ। এই যে ৩১ আর হচ্ছে ৪০ যোগ করে ২ দিয়ে ভাগ। ক্যালকুলেটরের যদি সাহায্য নেও তো কত হবে দেখো ৩১ আর হচ্ছে ৪০ যোগ করে ২ টা যদি ভাগ করো তো কত হচ্ছে? এটা হচ্ছে ৩৫.৫। তো এই প্রথমটা হচ্ছে কত? ৩৫.৫। ঠিক আছে? পরেরটা হচ্ছে কত দেখো ৪৫.৫, এরপরে হচ্ছে ৫৫.৫। কারণ তোমরা যোগ করো যে এটা যোগ করে ২ টা ভাগ করো, ভাগ করলে হচ্ছে ৬৫.৫। সবটি করা লাগে না, একটা করলে আর ব্যবধান জানলে পরে এই ব্যবধানটা এটার সাথে যোগ করলে পরে এটা পাওয়া যায়। এরপর এটা হচ্ছে ৭৫.৫, এরপরে হচ্ছে ৮৫.৫, এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ৯৫. হ্যাঁ ৫। ঠিক আছে? এরপরে কি? এরপরে হচ্ছে তোমার ওই যে
4 নাম্বার কলাম। 4 নাম্বার কলাম হচ্ছে দাববিচ্যুতি, যেটাকে আমি ইউআই দ্বারা প্রকাশ করছি। তুমি অন্য কিছু দিলেও দিতে পারো। তো বেশিরভাগ বই ইউআই দিয়েই প্রকাশ করছে। এখন দাববিচ্যুতির অনেক হচ্ছে যেকোনো একটা অংশকে 0 ধরতে হয়। তো 0 কোনটা ধরতে হয়? কোনো বইয়ে দেখবা ঠিক মাঝামাঝি শ্রেণীতে 0 ধরছে। কিন্তু আমি তোমাদেরকে করাবো একটু ডিফারেন্ট ভাবে। এই প্রথমটা হচ্ছে 0, ঠিক আছে? এরপর নিচে গেলে +1, 2, 3, 4, 5, 6 যতটা শ্রেণী আছে ততটা শ্রেণী এভাবে কি করবো? তুমি মার্ক করবো। যদি উপরে যাওয়া লাগতো তাহলে -1, -2, যেহেতু মাইনাস আসলে তোমাদের একটু বিরক্তি, এখানে ঝামেলা, ওই ঝামেলাটা দূর করার জন্য আমি তোমাদেরকে কি করছি? প্রথমটা 0 ধরছি আর নিচে গেলে কি সবগুলো প্লাস। ওকে। আর এটাতে কিন্তু বলা আছে FIUI। FIUI মানে কি? গণসংখ্যা আর হচ্ছে দাববিচ্যুতির গুণ। তো গণসংখ্যা আর দাববিচ্যুতি গুণ করলে কত হচ্ছে দেখো? 6 আর হচ্ছে 0 গুণ করলে হচ্ছে 0, এখানে হচ্ছে 8 আর হচ্ছে গিয়ে এখানে 1, তো গুণ করলে হচ্ছে 8, তারপর এখানে 10 আর হচ্ছে গিয়ে 2, তো গুণ করলে হচ্ছে 10 দুগুণে 20, তারপর হচ্ছে 12 আর হচ্ছে 3, 3 12 কত? 36, এরপর হচ্ছে 5 আর 4 গুণ করলে হচ্ছে কত? 20, ঠিক আছে? এরপর হচ্ছে কত? 5 আর 7 5 7 35, এরপর হচ্ছে 6 দুগুণে 12, ঠিক আছে? এখন দেখো এই যে নিচে যে আমরা একটা কি রাখছি? একটা শ্রেণী রাখছি না এখানে নিচে? তো আমরা এই নিচের শ্রেণীটা একটু আমরা কি করব? এইটাকেও একটু ফিল আপ করবো। ঠিক আছে? তো এটাকে কিভাবে আমরা ফিল আপ করবো? এটাকে ফিল আপ করবো, দেখো আমাদের যে 2টা কলামের সমষ্টি টান দেবো। একটা হচ্ছে গিয়ে গণসংখ্যা আর একটা হচ্ছে গিয়ে ওই যে শেষেরটা। এই 2টা সমষ্টি তোমরা টানবা। এই গণসংখ্যা সমষ্টিরে প্রকাশ করে n দিয়ে। কি দিয়ে? n দিয়ে। তো এটাকে যোগ করলে কত হয় দেখো? 6 আর 8 14, 14 আর 10 কত? 24, 24 আর হচ্ছে গিয়ে 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 কত? 50। এটা ঠিক আছে, লিখে দিলাম 50। আর হচ্ছে শেষেরটাকে আমরা যদি সমষ্টিটাকে এই যে সামেশন অফ FIUI, মানে সামেশন অফ FIUI মানে কি? সবগুলো সমষ্টি। তো সমষ্টি যদি আমরা করি তো কত হচ্ছে? 8 আর হচ্ছে 20 28, 28 আর হচ্ছে গিয়ে 36, তাহলে কত হচ্ছে? 64, 64 আর 20 84, 84 আর হচ্ছে গিয়ে তোমার 35। আমরা যদি এটা ক্যালকুলেটরের সাহায্য নেই হচ্ছে কত? আমরা 84 আর হচ্ছে গিয়ে 35 আর হচ্ছে 12, ঠিক আছে? এটা করলে হচ্ছে 131। আমি আবারও চেক নিচ্ছি। 8 প্লাস হচ্ছে কত? 20, তারপর হচ্ছে প্লাস 36, তারপর হচ্ছে প্লাস 20, তারপরে হচ্ছে প্লাস 35, 35, তারপর হচ্ছে 12, ঠিক আছে? এটা হচ্ছে 131। এই হচ্ছে এটা সমান সমান হচ্ছে কত? 131। এই আমাদের এই যে প্রয়োজনীয় যে সারণীটা আছে, সারণীর কাজটা কিন্তু শেষ, ঠিক আছে? এখন কি? এখন হচ্ছে আমরা গড় নির্ণয় করব। তো কি গড়? আমরা তো জানি এখানে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমরা লিখতে পারি সুতরাং সংক্ষিপ্ত গড়, অথবা কেউ যদি মনে করে যে না আমি এখানে শুধু গড় লিখবো, তাও লিখতে পারো। হ্যাঁ? তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই করতে পারো। সংক্ষিপ্ত গড়। এখন বুঝো গড়কে x বার দ্বারা প্রকাশ করে। তো আমি এখানে কমা দিয়ে x বার দিছি ইকুয়াল। এই সূত্রটা তোমরা কিন্তু মুখস্থ করবা। এইটাতে অনেকে গুলায় ফেলে। এটা মনে রাখতে পারে না। তো দেখো গড় সমান হচ্ছে, সংক্ষিপ্ত গড় সমান হচ্ছে a প্লাস এখানে হচ্ছে সামেশন অফ FIUI বাই n ইন্টু হচ্ছে এইচ, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে এই যে a বরাবর সমান সমান দিয়ে আমরা নিচের যে লাইনগুলো আছে এই লাইনগুলো ফিল আপ করবো। তো এখন দেখো এখানে আমাদের কি কি প্রয়োজন? দেখো a এর মান প্রয়োজন, n এর মান প্রয়োজন, h এর মান, আর হচ্ছে গিয়ে সামেশন অফ FIUI এর মান। তো দেখো তোমরা সামেশন অফ FIUI এর মান হচ্ছে এখানে আছে, n হচ্ছে এই যে এখানে গণসংখ্যার সমষ্টি আছে 50, আর h হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তিটা কত? তো কত দেখো 31 থেকে 40 কত আছে? তোমরা একটু গণলেই তো পাওয়া যাবে এখানে। 31 থেকে যদি গণ 31 32 33 34 35 36 37 38 39 40, কয়টা হইলো? 10টা। তারপরে 10 আমরা এইচও পাইছি 10, তাহলে এ কোনটা? এ হচ্ছে অনুমিত শ্রেণী মধ্যমান। তো অনুমিত শ্রেণীটা কোনটা? ওই যে আমি দাববিচ্যুতি 0 ধরছি না, এই 0 বরাবর শ্রেণী মধ্যমান যত আছে এত হচ্ছে এ। তো কোন মানটা? এই যে এই মানটা হচ্ছে এ। তোমরা এভাবে দিবা না, আমি কিন্তু তোমাদেরকে বোঝার জন্য আমি এখানে এই বিষয়টা দেখাচ্ছি। এই যে দাববিচ্যুতি 0 বরাবর শ্রেণী মধ্যমান যত আছে এত হচ্ছে এ, ঠিক আছে? আর সামেশন অফ FIUI আছে, n এই যে আছে, এই তো বললাম শ্রেণী ব্যাপ্তি 10। তো মানগুলো তোমরা বসায় দাও। এটার মান কত আছে এখানে? 35 দশমিক কত? 5, প্লাস সামেশন অফ FIUI হচ্ছে কত? 131 বাই হচ্ছে কত? n হচ্ছে কত? 50 ইন্টু হচ্ছে h হচ্ছে কত? 10। এখন দেখো কত হচ্ছে। হ্যাঁ, তো এখন হচ্ছে এটা তো যত আছে ততই। এখন এইখানে দেখো তোমরা এই যে এই সম্পূর্ণটাকে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এই যে এই টোটাল অংশটাকে
একসাথে করে ফেলতে পারো। তো একসাথে করে ফেললে এটা কত হইব দেখো তো। এটা হচ্ছে আমাদের আছে 131 কে 50 দিয়ে ভাগ। তো তোমরা 131 কে ভাগ করো 50 দিয়ে। তো 50 দিয়ে ভাগ করার পরে ইকুয়াল, তারপর হচ্ছে ইনটু, ইনটু হচ্ছে কত 10, ইনটু 10 আমরা যদি এটা হচ্ছে কত 26.2। তো আমরা এটা লিখে দিই এখানে 26 দশমিক কত 2। এই হচ্ছে 26.2, ঠিক আছে। দেখো এইটা আমি কিভাবে লিখছি, এই যে এটাকে এটা দিয়ে ভাগ করছি, তারপরে ভাগফলটাকে গুণ করছি কত 10 দিয়ে, ঠিক আছে। ওকে, এখন দেখো তোমরা এই যে দেখো এই দুইটা কি যোগ না, তো তোমরা ক্যালকুলেটরের সাথে এটা যোগ করে দাও, তো যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। আমরা যদি এখন যোগ করি কত আছে এখানে হচ্ছে 35.5 আর হচ্ছে 26.5, যদি এটাকে 26.2 এই দুইটাকে যদি একসাথে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো তো 35.5 যোগ হচ্ছে 26.2, তো 61.7। এটা হচ্ছে 61.7, এটাই হচ্ছে নির্ণেয় গড় মানে সংক্ষিপ্ত গড়। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই প্রশ্নটা। হ্যাঁ, মানে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের যে প্রসেসটা, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তো আমরা এর পরের যে অংশটা, এটা তো খ নাম্বার, আমরা গ নাম্বারে যাব, ঠিক আছে। ওকে, তো আমি আশা করব তোমরা এই যে সংক্ষিপ্ত গড় কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তো আমি এটা আর বেনিশ করতেছি না, এটা লিখবো আমরা পরে। তো দেখো এর পরের যে অঙ্কটা আছে, পরেরটা কি এখানে যে হচ্ছে সিলেট বোর্ডের যে 2024-এর এই যে এইটার যে প্রশ্নটা আমরা তো এখন সলভ করছি কি খ নাম্বার, তো আমরা তো খ নাম্বার সলভ করছি। হ্যাঁ, ক নাম্বার সলভ করছি, এখন হচ্ছে আমরা গ নাম্বার করব। কত নাম্বার করব? আমরা হচ্ছে ঘ নাম্বারটা করব। গ নাম্বারটা কি আছে? গ নাম্বারটা বলছে যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটার গণসংখ্যা বহুভুজ আমরা কি করতাম, বের করতাম। দেখো গণসংখ্যা বহুভুজ বের করা বা করার নির্ণয় করার অনেক দুইটা নিয়ম আছে। তো আমি একটা দেখাবো, তোমরা এইটাই করার চেষ্টা করবা। এখন এইটা যদি যেহেতু এখানে সংক্ষিপ্ত গড় আছে এবং এখানে শ্রেণী মধ্যমানটা এই সারণীতে দেওয়া আছে, তাহলে তোমরা আমি যে নিয়মটা করব এটার সাথে রিলেটেড নিয়মটা করব, তাহলে কি আমার নতুন করে আর সারণীটা করা লাগবে না। আমরা এখানে গ নাম্বারে আমরা লিখতে পারবো, আমরা গ নাম্বারে কি লিখতে পারবো, তোমরা এখানে লিখে দিবা যে কি কো এর এর সারণী সারণী ব্যবহার করে করে কি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। দেখো এই ছিল আমাদের এই কথাটা, তোমরা লিখবা এখানে, ঠিক আছে। এটা লিখবা যেহেতু এইটাতে আমাদের শ্রেণী মধ্যমান আছে, এটা মনে রাখবা শ্রেণী মধ্যমান যেহেতু আছে তখনই আমরা এই কাজটা করতে পারবো। যদি মধ্যমানটা না থাকতো তাহলে হয়তো নিয়মটা অন্যরকম হইতো, ঠিক আছে। ওকে, তো তোমরা চেষ্টা করবা, যদি মনে করো যে এখন প্রশ্ন স্যার আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় না থাকে তখন আমরা কি করব, তখন কোনো কিছুই তোমরা করবো না, শুধু এই কলামটা আর এই কলামটা নিবা, এই তিনটা কলাম নিলে হইতেছে তোমাদের, ঠিক আছে। তো এইটা তো তোমরা এখানে শিখছোই। আর যেহেতু এখন আমার এখানে করা আছে, আমরা নতুন করে আর এখানে কিছু করতেছি না, আমি জাস্ট এখানে লিখছি যে ক এর সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তো তোমাদের আরো সহজ হয়ে গেল, কাজটা একটু কমে গেল। ওকে, এখন হচ্ছে আমি এখানে একটা গ্রাফস করব। কি করব? আমি একটা গ্রাফস এখানে তৈরি করব। তো আমি এই জায়গাটাই করব, আমি এই জায়গাটা একটু ক্লোজ করে দিচ্ছি, যে এটা এখানে তোমরা লিখবা আর কি। তো এখানে দেখো আমি একটা গ্রাফস বানিয়ে নিচ্ছি, তোমরা একটু এটাকে একটু বুঝে নিবা। আমরা একটা গ্রাফস বানাইতেছি, আমি আমার মতো করে বানাচ্ছি। তোমরা হ্যাঁ, তোমরা তো অবশ্যই গ্রাফস তোমাদেরকে দেওয়া থাকবে, তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে গ্রাফ পেপার দিবে এভাবে, ঠিক আছে। ওকে, তোমরা টেনশন করার কারণ নাই, তোমরা যদি একটু বুঝো নিয়মটা তাহলে তোমরা পারবে আমি আশা করি, ঠিক আছে। কয়টা লাগবে এখানে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো আমাদের আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আরো দুইটা লাগবে, আটটা নয়টা। আমি আরো একটা নিয়ে নিলাম আমাদের সুবিধার্থে। ওকে, এখন হচ্ছে আমি
উপরে সর্বোচ্চ কত নিতে পারবো, আমাদের দেখতে হবে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে। আচ্ছা 12, তাহলে আমি উপরে 3টা নিলেই হচ্ছে। তো 1টা, 2টা, 3টা, আমি একটা বাড়ায় নিচ্ছি, 4টা, চাইলে আরো নিতে পারবো, 5টা। এটা আমি নিজে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদিও এগুলা হচ্ছে গ্রাফস, তোমাদের বোর্ড থাকে বা গ্রাফস পেপার থাকবে, তোমাদের পরীক্ষার হলে দিবে তোমাদের স্যাররা। তোমার যতটুকু লাগে, যতটা গ্রাফস লাগে ততটা গ্রাফস তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের নিতে হবে না এটা বাসা থেকে। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে তো হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে ও, এদিকে হচ্ছে ও এক্স অক্ষ, আর একটা হচ্ছে এই পাশে হচ্ছে ও ওয়াই অক্ষ। ঠিক আছে, দুইটা অক্ষ। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমরা কি নেব, এই যে শ্রেণী মধ্যমানের যে মানগুলো আছে এগুলো নেব, কিন্তু এখানে কত আছে, এখানে আমার কত 35.5 না, তো এখানে ক্রমটা দেখো পরে কত 45.5, এইভাবে আমরা যাচ্ছি। তাহলে এখানে 95.5, তাহলে তারপর এটা কত হওয়ার কথা নিয়ম অনুসারে 105.5 হইব, 105.5 হইব। আর এর পূর্বেটা যদি দেখি তাহলে এটা কত হইব 25.5। আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, স্টার্ট হইব এখানে আমাদের হচ্ছে 25 কত 5, এরপর হচ্ছে এখানে 35.5, 45.5, এটা হচ্ছে 55.5, ঠিক আছে, তারপর হচ্ছে 65.5, তারপর হচ্ছে 75.5, 85.5, তারপর হচ্ছে 95.5, এরপর হচ্ছে 105.5। শেষ, এই পর্যন্ত তোমরা নিতে হবে। ঠিক আছে, এইদিকে তোমরা কি করবা, অয়ক বরাবর হচ্ছে এই যে তোমাদের গণসংখ্যা, গণসংখ্যা কত সর্বোচ্চ আছে 12, তাহলে আমি এখানে 5 ঘরকে 5 ধরলাম। হ্যাঁ, 5 10 তাহলে কত 15, যেহেতু আমার সর্বোচ্চ পাই গেছে আর যাওয়ার দরকার নেই, যদি আরো বেশি হতো তো আরো বেশি যাইতাম। ঠিক আছে, ঠিক। এখন হচ্ছে তোমরা তো এক্স অক্ষ বরাবর নিচে, অয় অক্ষ বরাবর নিচে, এখন দেখো অয় অক্ষ বরাবর কিন্তু কম আছে, গ্রাফটা যদি এরকম কম থাকে, আরো যদি অনেক বড় একটা সংখ্যা থাকতো 30 45 50 থাকতো, তুমি তো এখানে 60 থাকতো, তো জায়গা দিতে পারতো না 5 করে নিয়ে, তখন তুমি কি করতে, এই পর্যন্ত 10 ধরতা, এটা 20, 5 ঘরে 10 ধরতা, অর্থাৎ এক ঘর, অর্থাৎ 2 হইলে, গণসংখ্যা 2 হইলে তুমি এক ঘর চাইতে পারবা, এরকম আর কি। ওকে, তো এখন হচ্ছে তোমরা গ্রাফস ব্যবহারে দেখবা, এই যে এখানে আছে না, ঠিক এখানে কয়টা আছে, ছোট 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 আরো 5টা দাগ আছে, এখানেও দেখবা ছোট ছোট কয়টা দাগ আছে, 5টা দাগ আছে। ওকে, তো এখন হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো যে কাজটা কি হইব। এখন হচ্ছে আমরা এই জায়গাটা আছে না, এই জায়গাটা, আমরা এই জায়গাটা এখানে একটা এভাবে ফাঁকা চিহ্ন দেবো। ফাঁকা চিহ্ন বলতে এই যে এর আগে 0 থেকে এই পর্যন্ত সংখ্যা আছে বুঝাইতে আমরা এই ফাঁকা চিহ্নটা ব্যবহার করছি। এরপরে হচ্ছে দেখো, এই যে দেখো আমার তো 25.5 তো এখানে নাই, আছে কত 35.5, তাহলে এই বরাবর গণসংখ্যা কত আছে দেখো তো 6, তাহলে আমাদের 6 ঘর যাইতে হইব। এই যে এই বরাবর হচ্ছে কয় ঘর, 6 ঘর। ঠিক আছে, এই যে 5 5 এর চেয়ে এক বেশি। এরপরে দেখো 45.5 গণসংখ্যা কত আছে 8, তাহলে এই যে এখান থেকে 8 8 মানে 10 এর চেয়ে কম, 5 এর চেয়ে বেশি। ওকে, এরপর হচ্ছে 55.5 কত আছে, এখানে হচ্ছে 10, তাহলে আমার ঠিক 10 বরাবর দিতে হবে। এরপরে হচ্ছে কত 65.5 কত আছে 12, তাহলে হচ্ছে এই যে আহ, কত হচ্ছে এখানে হচ্ছে 10 আর হচ্ছে 2, এই হচ্ছে 12 ঘর। তুমি দেখবো ছোট ছোট দাগ থাকবে তোমার হচ্ছে গ্রাফ পেপারে, তোমরা এইভাবে গণে গণে দিবা। এরপরে হচ্ছে কত 75.5 হচ্ছে 5, এই যে পর্যন্ত। এরপর হচ্ছে কত 7, ঠিক আছে, 7 5 এর পরে হচ্ছে আরো 2 ঘর, এসে 7। তারপর হচ্ছে কত 95 কত 5 হচ্ছে 2, এই যে এখানে এই বরাবর 2। ঠিক আছে, এখন তোমরা কি করতে পারো, এখন হচ্ছে তোমরা যে কাজটা করতে পারো, এই যে এখান থেকে এই বরাবর স্কেলের সাথে তোমরা প্রত্যেকটা বিন্দু কি করবা, যোগ করবা। হ্যাঁ, যোগ করবা, এই যে এখানে গিয়ে শেষ হইব। ঠিক আছে, এখন তোমরা যে কাজটা করবা, এই অংশটাকে তোমরা এই যে ভিতর অংশটাকে এভাবে আবৃত করে দিবা। হ্যাঁ, তোমাদের যেভাবে সুবিধা হয় একটু মার্ক করে দিবা এভাবে, যেন বুঝাইতো যে আমার এই অংশটা হচ্ছে বহুভুজ। এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। ওকে, তোমরা এইভাবে মার্ক করে দিবা। আমি একটু ভিন্ন কালার দিয়ে করতেছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমাদের কি গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, এরপর এটা হয়তো অজীব রেখা পাইবা, কারণ আমি এই দুইটাই রাখছি আমার সাজেশনে, তোমরা অজীব রেখা পাইবা। তো অজীব রেখা কেমন হইতো, যদি এই প্রশ্নটারই বলতো অজীব রেখা, তখন হয়তো একটু ভিন্নতা আছে, আমরা পরে এটাতে আলোচনা করবো, পরেরটাতে এসে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, হ্যাঁ, এটার যে এই প্রশ্নটার গ নাম্বারটা। ঠিক আছে, ওকে, দেখো এটার একটা বর্ণনা দিয়ে দিব। বর্ণনাটা কি, তোমরা দেখবা যে ও এক্স অক্ষ বরাবর, চক কাগজে ও এক্স অক্ষ বরাবর
কি করছে, শ্রেণী মধ্যমানের প্রতি 5 গড়কে এক একক ধরে শ্রেণী মধ্যমান এবং অয়ক্ষ বরাবর প্রতি এক গড়কে এক একক ধরে গণসংখ্যার মান নিয়ে কি করা হচ্ছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো এবং 0 থেকে 25.5 পর্যন্ত সংখ্যা আছে বুঝাইতে এভাবে ফাঁকা চিহ্ন দেওয়া হয়েছে এবং এই যে যে বিন্দুগুলো নেওয়া হয়েছে বিন্দুগুলো কি করা হচ্ছে, স্কেলের সাহায্যে কি করা হচ্ছে, যুক্ত করা হয়েছে। দেখো তাহলে তোমরা এইটা বুঝতে পারছো কিনা। এখন প্রশ্ন দেব, যদি এটা না থাকতো তো আমরা কি করতাম, তখন হচ্ছে এই যে এই কলাম আর এই কলামটাই 3টা কলাম নিতাম বহুভুজ আঁকার জন্য। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেখো, এরপরে আমরা দেখব পরের যে প্রশ্নটা আছে 2 নাম্বার প্রশ্নটা, এই যে এইটার জন্য আমরা কি করতে দিব। দেখো এই যে প্রশ্নটা আছে এটা হচ্ছে উদ্দীপক, এটা দিয়ে দেখো এটার ক নাম্বার প্রশ্নে কি বলছে, ক নাম্বারে বলছে যে প্রচুরক নির্ণয় করো, সারণীটার কি নির্ণয় করো, বলছে যে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো এখান থেকে প্রচুরক নির্ণয় করবো। দেখো প্রচুরক নির্ণয় করলে আমাদের যে প্রয়োজনীয় সারণীটাতে কোনো অতিরিক্ত কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, তুমি চাইলে সারণীটা নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই। তোমরা যদি মনে করো যে সরাসরি এখানে লিখবা যে আমরা জানি, আমরা জানি আমরা জানি কি প্রচুরক সমান, প্রচুরক সমান প্রচুরক সমান আমরা কি জানি, সূত্রটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। ঠিক আছে, এটা তোমরা দিয়ে দিলে, দিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে L কি, F1 কি, F2 কি, H কি। তো H তোমরা এর পূর্বেই জানছো যে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান এখানে কত আছে, 45 থেকে 49। তো হিসাব করো 45, 46, 47, 48, 49 কত, 5। তো আমরা পাচ্ছি শ্রেণী ব্যক্তি 5। L কি, L হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা, গণসংখ্যার মানটা সর্বোচ্চ যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে কত আছে দেখো তো, এই যে এইটাতে গণসংখ্যার মান সবচেয়ে বেশি আছে, তো এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা দেখো, এই যে এটা হচ্ছে নিম্ন সীমা এবং এটার মান হচ্ছে L। তো এটা কত, 60। তো আমরা L হচ্ছে 60 আর H হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। এখন F1 আর হচ্ছে F2, দেখো এই যে সর্বোচ্চ মান আছে না 20, 20 থেকে যদি তার উপরের মানটা বাদ দাও, তার আগের মানটা বাদ দাও, তাহলে কত থাকবো, 10। এই 10 হচ্ছে F1 আর F2 হচ্ছে এইটা থেকে তার পরের মানটা বাদ দিতে হবে। তো পরের মানটা কত আছে, 20 থেকে 12 বাদ দিলে কত, 8। তো আমরা এগুলা লিখে দিই। তো এটা পাচ্ছি আমরা কত, 60। তারপর F1 হচ্ছে কত, 10, আর এখানে হচ্ছে 10 প্লাস হচ্ছে কত, 8 ইন্টু হচ্ছে কত, 5। তো ঠিক আছে, তো এখন দেখো এই যে হচ্ছে 60 প্লাস, এখন দেখো কত আছে এখানে 10, এখানে হচ্ছে 10 আর হচ্ছে 8 কত হচ্ছে 18 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে, এখন হচ্ছে এখানে দেখো 60 প্লাস হচ্ছে এই যে এটা একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম, এটা কি করব, এই যে এই অংশটাকে একদম ক্যালকুলেটরের সাহায্যে একেবারে করে দিব। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে করলে কত হচ্ছে দেখো, এই 10 কে প্রথমে হচ্ছে 18 দ্বারা ভাগ করবা, 10 ভাগ হচ্ছে 18 ইকুয়ালে চাপ দিয়ে তারপর হচ্ছে ইনটুতে চাপ দিলে কত, ইনটু হচ্ছে 5, আবার ইকুয়াল 2 পয়েন্ট কত, 7777। তো 2.77 মানে কত, 2.78। এটা তোমরা জানো কিনা, এই যে 2.777, হ্যাঁ এখানে অসংখ্য এভাবে আছে। কারণ আমি তো দুইটা নিচ্ছি, দুইটা কত লিখবো, এতগুলো লিখবো না। এখন আবার 8 কেন লিখছি, দেখো 8 কিন্তু সবটি তো আমরা এক বাড়াইতে পারি না। যখন এইখানে এই যে এটাতে আমি নিচ্ছি দুইটা, তাহলে পরের মানটা আমার দেখতে দিব, এই যে পরেরটা এইটা আমাদের লক্ষ্য করতে দিব। এইটা যদি 5 থেকে বেশি মানে 4 থেকে যদি বেশি হয়, এটা 4 থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, এখানে এক যোগ হইব। আর এটা যদি হ্যাঁ 4 এর সমান অথবা ছোট হয় এটা, তাহলে এখানে যোগ হবে না। যেহেতু এটা 7 তাহলে 5 থেকে বেশি, তার মানে এখানে এক যোগ হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 62 পয়েন্ট কত, 78। এটাই হচ্ছে নির্ণেয় প্রচুরক কোনটা, এই যে এইটার। ঠিক আছে, ওকে। আমরা যেটা করলাম এই মাত্র হচ্ছে প্রথমটা, এখন হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 2 নাম্বারটা খ নাম্বার হচ্ছে সারণীর মধ্যক নির্ণয় করো। বলছে এই সারণীটার মধ্যক নির্ণয় করতে। মধ্যকের কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, তো তোমরা যেটা করবা এটা একটা ফর্মুলা দিয়ে সবসময় করার চেষ্টা করবা। তো একটা ফর্মুলা বলতে কি, যেহেতু শ্রেণী দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এই যে ব্যাপ্তি দেওয়া আছে প্রত্যেকটাতে, যেহেতু ব্যাপ্তি দেওয়া আছে, তো ব্যাপ্তি দেওয়া থাকলে তোমরা কি করবা, সংক্ষিপ্ত একটা মধ্যক আছে। সংক্ষিপ্ত মধ্যক মানে সূত্র দিয়ে যে মধ্যকটা হয়, ঠিক আছে, শর্টকাট করে। তো এখন এইটা করতে গেলে আমাদের তো একটা কথা লিখতে হবে এখানে, এর পূর্বে লিখছিলাম যখন মধ্যক নির্ণয় করবা, মধ্যক নির্ণয় করলে দেখো তোমাদের প্রথমে যে সারণীটা প্রয়োজন, তো এটা তো নিচে প্রয়োজনীয় সারণী তৈরি করা হলে কথাটা লিখবা। সারণীটা হচ্ছে মধ্যকের বেলা একটা সারণী, সেই সারণীটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্বাচন সারণী।
তো ক্রমযোজিত গণসংখ্যা নির্বাচন সারণীর বৈশিষ্ট্যটা কি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, এই তিনটা কলাম থাকবে। তো আমরা এই তিনটা কলাম এখানে নেব। আর এখানে কি আছে দেখো, কতটা আছে? শ্রেণী একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, যতটা আছে তার থেকে একটা বেশি নিবা তোমরা। তো হচ্ছে এখান থেকে দেখো, এই 1 2 3 4 5 6 7 8। তো এই হচ্ছে আমরা 8টা ইয়া নিলাম। তো এখন হচ্ছে এই প্রথম কলামটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, হ্যাঁ, শ্রেণী ব্যক্তি। আর দ্বিতীয় কলামটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। কোনো কিছু ধরার প্রয়োজন নাই, ঠিক আছে। আর এইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে। তো আমরা শ্রেণীব্যাপ্তি তো দেওয়াই আছে। তো আমরা কত থেকে আছে এখানে? 45 থেকে কত আছে? 49, ঠিক আছে। এরপরে কত আছে? 50 থেকে কত আছে? 54, ঠিক আছে। এরপরে কত? 55 থেকে 59, এরপরে হচ্ছে 60 থেকে 64, এরপরে হচ্ছে 65 থেকে 69, এরপরে হচ্ছে 70 থেকে, হ্যাঁ, 74, ঠিক আছে। এরপর হচ্ছে গণসংখ্যা হচ্ছে কত কত আছে দেখো। প্রথম হচ্ছে 4, তারপর হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে কত? 20, এরপরে হচ্ছে 12, এরপর হচ্ছে 6, ঠিক আছে। এরপরে কত আছে? এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে করতে হয়? এটা অনেক সময় 2 মার্কের প্রশ্ন থাকে। তো এটা করতে প্রথম হচ্ছে 4 আছে না, এই হচ্ছে 4 তোমরা লিখবো। লিখার পরে এই 4 আর 8 যোগ করে এখানে লিখবা। এই 4 আর হচ্ছে 8 যোগ করে কত এখানে লিখবো। যোগ করে কত? 12। এখন হচ্ছে এইটার এই যে এর নিচেরটা, নিচের যে মানটা আছে এইটা, এটার এটা যোগ করবো। যোগ করলে কত হচ্ছে? 10 আর 12 কত হচ্ছে? 22। তো এখানে লিখবো। এরপর হচ্ছে এইটা এটা যোগ করবো। তো 22 আর 20 কত হচ্ছে? 42, ঠিক আছে। এরপর হচ্ছে এইটার এটা। তো 12 আর হচ্ছে 42 যোগ করলে কত হচ্ছে? 54, হচ্ছে আমরা লিখে দিলাম 54। এরপর হচ্ছে এইটা এটা যোগ করলে কত হচ্ছে? 60। তো এখানে গণসংখ্যাটাকে আমরা সমষ্টি করব n। তো n হচ্ছে কত? এই যে 60, ঠিক আছে। তো যোগ করলে তোমরা 60 পাইবো। তো আমাদের সারণীর কাজটা শেষ। এখন হচ্ছে আমরা কি করব? মদ্যক নির্ণয় করব। তো আমি এখন যেভাবে মদ্যক নির্ণয় করতেছি, এই নিয়মটা এটাকে বলে সংক্ষিপ্ত মদ্যক। আমি তো মদ্যকের এই শ্রেণীব্যাপ্তিটা কিন্তু থাকতে হবে। শ্রেণীবৃত্তি না থাকলে তুমি কিন্তু সংক্ষিপ্ত মদ্যক করতে পারতো না। অনেক জায়গায় দেখো একটা করে মান দেওয়া থাকবে, তো তখন কিন্তু তুমি পারবে না। তো এই সংক্ষিপ্ত মদ্যকের বেলা তোমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সূত্রটা এখন লিখবো। সুতরাং মদ্যক সমান, আমরা মদ্যক সমান কি করবো? সূত্র সূত্র হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস হচ্ছে fc ইন্টু হচ্ছে h বাই fm, ঠিক আছে। ওকে। এই সূত্রটা কিন্তু মুখস্থ করতেই হইব তোমাদেরকে। যদি এই একটা সূত্র মুখস্থ না করতে পারো, এখানে মধ্যকের সূত্র, প্রচুরের সূত্র আর সংক্ষিপ্ত গড়ের সূত্র, এই তিনটা সূত্র যদি মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু তোমরা পারবা না। তো মুখস্থ করে ফেলবা l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm, ঠিক আছে। এখন হচ্ছে তুমি চোখের সাহায্যে স্ক্রিনশট নেও, যেন তোমাদের পরীক্ষার হল পর্যন্ত এটা মনে থাকে। ওকে। তখন l কোনটা? n বাই 2 মাইনাস fc h বাই fm। n হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সমষ্টি, h মানে আমরা জানি শ্রেণী ব্যক্তি, ব্যক্তি হচ্ছে কত? 5। এটা আমরা এর পূর্বের অঙ্কটাতে করছি। এখন fc fm আর হচ্ছে l, এই তিনটা জিনিস বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই সারণীটার মধ্যক শ্রেণী বের করতে হবে। কি শ্রেণী? মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী কোনটা? দেখো এই যে n কি, n কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এই যে n বাই 2, তো কত হইব? 30। তো 30তম পদ আমরা কোন শ্রেণীতে আছে দেখো। এখানে হচ্ছে 1 থেকে 4তম পদ আছে, এখানে হচ্ছে 5 থেকে 12তম পদ আছে, এখানে হচ্ছে 13 থেকে 22তম পদ আছে, এখানে হচ্ছে 23 থেকে 42তম পদ। তার মানে আমাদের এই যে এই শ্রেণীটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা হচ্ছে l। তো এই যে এটা হচ্ছে আমাদের l, ঠিক আছে। ওকে। এখন fm, fm হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যার যে মানটা আছে, এই যে এই মানটা হচ্ছে fm, ঠিক আছে। আর fc হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো এই যে
এইটা হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, ঠিক আছে। এইটা হচ্ছে এফসি, এটা হচ্ছে এফএম, আর এটা হচ্ছে এল, ঠিক আছে। আমি এটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এফসি, এই যে এটা তোমরা কিন্তু এগুলো লিখবা না বলেও, হ্যাঁ। আর এটা হচ্ছে এফএম, এই যে এটা হচ্ছে এফএম, এখানে এটা দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে এফএম, আর এইটা হচ্ছে এল, ঠিক আছে। এগুলো তোমরা লিখবা না, আমি তোমাদেরকে বোঝার স্বার্থে এগুলো লিখতেছি, ঠিক আছে। এখন তোমরা মানগুলো বসায় দাও। এল হচ্ছে কত 60, এখানে হচ্ছে প্লাস, এই যে এন হচ্ছে কত, এন ও 60, বাই হচ্ছে 2, মাইনাস এফসি হচ্ছে কত 22, তারপর হচ্ছে ইনটু এইচ হচ্ছে কত 5, আর এফএম হচ্ছে কত 20, ঠিক আছে। এই যে 20। এখন দেখো আমরা এখানে কত পাচ্ছি 60, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে, এখানে হচ্ছে 30, মাইনাস হচ্ছে কত 22, ঠিক আছে। এখন এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 5/20, ওকে। এখানে হচ্ছে আমরা 60 পাচ্ছি, প্লাস এইখানে দেখো এই 30 থেকে যদি 22 যা তো কত থাকবে এখানে 8, ইন্টু হচ্ছে এখানে কত 5/20। এখন হচ্ছে দেখো 60 প্লাস, এখন দেখো এই যে এই অংশটা, এই যে সম্পূর্ণ অংশটাকে আমরা একসাথে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশনটা করে ফেলি। তো এটা করলে কত হচ্ছে লক্ষ্য করো তো, এটা হচ্ছে আমরা প্রথমে 5 কে 20 দিয়ে ভাগ করব, 5 ভাগ হচ্ছে কত 20, তারপর হচ্ছে ইনটু, মানে ইকুয়ালে চাপ দিয়ে তারপর ইনটুতে চাপ দিবে, ইনটু হচ্ছে কত 8, এটা হচ্ছে কত 2, মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি 2 হচ্ছে এখানে, এই হচ্ছে 2। এখন দেখো এইটা এটা যোগ করলে কত হচ্ছে 62, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার মধ্য। তাহলে আমাদের কি গেল, প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, এখন থাকতেছে আমাদের 3 নাম্বারটা, গ নাম্বার যে প্রশ্নটা। এইটার গ নাম্বার প্রশ্নটা বলছে যে অজীব রেখা অঙ্কন করো, বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, ঠিক আছে। তো অজীব রেখা নিয়ে একটা এমসিকিউ আসে তোমাদের, এমসিকিউটা হচ্ছে মানে নিচের কোনটি ঊর্ধ্বগামী রেখা। অজীব রেখার আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্বগামী রেখা, ঠিক আছে। অজীব রেখার আরেক নাম হচ্ছে ঊর্ধ্বগামী রেখা, এটা উপরে উঠবে কখনো নিচে নামবে না, ওকে। তো আমরা অজীব রেখা অঙ্কন করব, তো করতে গেলে আমরা কি করব, ঠিক আছে। দেখো একটু লক্ষ্য করো, আমাদের এখানে হচ্ছে একটা কাজ আমাদের করতে হবে, এটা তো থাকবেই, এটা তো থাকবেই আমাদের, এটা প্রশ্ন থাকবেই, হ্যাঁ এতটুক থাকবে। আমাদের এখানে ছিল কত 42, এখানে ছিল 54, আর এইখানে ছিল 6, এটা তো থাকবে। এটার সাথে আমাদের অ্যাড হবে কিছু জিনিস, অ্যাড হবে। একটা কি হবে আমাদের, এখানে আরো একটা কলাম অ্যাড হবে, যে কলামটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, যেটা নাম হইব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। উপরে আমরা যে কথাটা লিখছি এটা ঠিকই থাকবে, এখানে আমরা লিখব কি লিখব গ নাম্বার, এখানে লিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণী সীমা, শ্রেণী সীমা, ঠিক আছে। এইটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমরা কিভাবে করব, এটা একটা নিয়ম, যে সবগুলো নিম্নমান থেকে 1 মাইনাস করব। তো সবগুলো থেকে আমি যদি 1 মাইনাস করি তাহলে এটা প্রথমটা হবে 44, উচ্চ মান তো ঠিকই থাকবে 49, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 49, ঠিক আছে, বাই হচ্ছে 54, তারপরে হচ্ছে কত আছে দেখো 54, আর হচ্ছে 59, তারপর হচ্ছে 59, হচ্ছে 64, এখান থেকে এক মাইনাস করলে হইব 64, বাই হচ্ছে 69, এখান থেকে এক মাইনাস করলে হচ্ছে 69, মাইনাস হচ্ছে 74, ঠিক আছে। এই অতিরিক্ত লাগবে না, কারণ এটা তো কোনো ক্যালকুলেশন নাই, সমষ্টি লাগবে না, ঠিক আছে। এইটা ছিল আমাদের কি নির্ণয় করতে গেলে, অজীব রেখা অঙ্কন করতে গেলে প্রয়োজনীয় সারণীটা হচ্ছে এইটা, ওই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন একটা পার্থক্য আমরা বুঝাই। দেখো প্রশ্নটা আমরা কখন বুঝবো যে এটা বিচ্ছিন্ন আছে অবিচ্ছিন্ন করতেইব, দেখো একটা জিনিস দেখো, আমরা এই যে এই অংশটা আর এই অংশটা দেখো, এভাবে এইভাবে দেখো, আর আরে কিন্তু সবটির মিল আছে, হ্যাঁ তোমরা লক্ষ্য করো, এই বরাবর এইভাবে মিল আছে, ঠিক আছে। এই যে যখন এরকম মিল থাকবো তার মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন, যদি এরকম এখানে থাকতো তাহলে আমরা কিন্তু এই কলামটা নিতাম না, যা ছিল সেটা থেকে আমরা করে ফেলতাম। যেহেতু এরকম নাই, তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা করতে হবে, ঠিক আছে। করলাম, করার পরে আমাদের কি করতে হবে, এরকম একটা গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফ আঁকতে গিয়ে আমরা যে কাজটা করব, লক্ষ্য করো, তো আমরা কি নেবো, আগে তো নিয়েছিলাম আমরা শ্রেণী মধ্যমান, এখন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো এই পাশে নেবো এক চক্র বরাবর। এটা শুরু কত 44 থেকে, আমরা এখানে 44, তারপরে কত আছে 49, ঠিক আছে। এরপর হচ্ছে কত 54, হ্যাঁ এরপর হচ্ছে আমরা 54, এরপর হচ্ছে 59, এরপর হচ্ছে 64, এরপর হচ্ছে 69, এরপর হচ্ছে 74, ঠিক আছে। আমরা তো 74 পর্যন্তই, 44, 49, 54, 59,
64, 69, তারপর হচ্ছে 74, এইগুলো আছে। আর এই বরাবর লক্ষ্য করো, এই যে আমাদের এই বরাবর আমরা কি নেব? এই বরাবর হচ্ছে আমাদের, তো এখন দেখো পাস করে নিলে কিন্তু আমরা 60 পর্যন্ত যাইতে পারবো না, কারণ আমাদের এখন নিতে হইব ক্রমযোজিত গণসংখ্যা নিতে হইব। অজীব রেখাত অয়ক্ষ বরাবর তোমরা কি নিবা? ক্রমযোজিত গণসংখ্যা নিবা। যদি তুমি পাস করে নাও তাহলে কিন্তু হইব না। পাস করে 60 পর্যন্ত নিলে 12টা ঘর লাগবে, এখানে আছে 7টা। তুমি 12টা ঘর পাইবা কি করে? এখন হচ্ছে ধরতে হবে তোমাদের এই যে 5 ঘরে 10 ধরতে হবে, 10, 20, 30, 40, 50, এই হচ্ছে 60। ঠিক আছে, ওকে। এখন কি করব? দেখো 44 আর হচ্ছে কি 49, তোমরা সবসময় উচ্চ সীমা বরাবর নেওয়া মানগুলো নেওয়ার চেষ্টা করবা। বিন্দুটা উচ্চ সীমা বরাবর বিন্দুটা নিব, একটু লক্ষ্য করে তাহলেই পারবা। দেখো এই যে 44 থেকে 49 কত আছে? 4। তার মানে আমাদের কয় ঘর নিতে হবে? 4 ঘর। এই যে এই বরাবর আমি 4 ঘর, 4 ঘর মানে হচ্ছে তোমার 4 মানে সরি 2 ঘর। তার মানে আমি কয় ঘর নিতে পারবো? 2 ঘর। তার মানে হচ্ছে আমি 2 ঘর নিতে পারবো, 2 ঘর। হ্যাঁ, কারণ 2 সমান হচ্ছে 1 ঘর, তো 1 ঘর সমান আমার 2, তো তার মানে আমি 2 ঘর নিতে পারবো। ওকে। এরপর এটা কত? 12। 12 মানে আমি কত? হচ্ছে 10, এই যে 10, তারপর হচ্ছে আরো হচ্ছে 1 ঘর। ঠিক আছে, এ হচ্ছে 12। তারপর হচ্ছে কত? 22। 22 মানে 20 এর পরে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে 20 এর পরে হচ্ছে আরো 1 ঘর, এই হচ্ছে 22। ঠিক আছে, এরপর হচ্ছে 42। 42 মানে হচ্ছে এই যে 40। হ্যাঁ, 40 এর পরে হচ্ছে আরো 1 ঘর, এই হচ্ছে 42। এরপর হচ্ছে 54। হুম, এই যে বরাবর 54, 54, 50, 50 এর পরে আরো হচ্ছে 2 ঘর। এরপর হচ্ছে লাস্ট যেটা, এটা হচ্ছে 60, এই হচ্ছে 60। এখন কি করব? এখন হচ্ছে এই যে স্কেলের সাহায্যে এই পয়েন্ট থেকে এগুলোরে কি করব? যোগ করব। ঠিক আছে, ওকে। তো আমাদের হয়ে গেল, এখন কি হয়ে গেল? অজীব রেখা হয়ে গেল। এখন হচ্ছে এটার বর্ণনা লাগবে। দেখো এখন এটার বর্ণনাটা কিভাবে দিব? বর্ণনাটা হচ্ছে, এখন দেখো এই যে ও এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর চক কাগজে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, তোমরা কি নিব? অবিচ্ছিন্ন শ্রেণী সীমার প্রতি 5 গড়কে শ্রেণীব্যাপ্তির এক একক, এবং অয়ক্ষ বরাবর প্রতি 2 গড়কে, অয়ক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 2 একক ধরে, মানে 2 একক কি ক্রমযুক্ত গণসংখ্যা ধরে, ঠিক আছে, অজীব রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, এবং 0 থেকে এই যে 44 পর্যন্ত, হ্যাঁ, সংখ্যা আছে বোঝাতে এখানে কি চিহ্ন? ফাঁকা চিহ্ন দেওয়া হলো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রত্যেকটা বিন্দু কি করা হলো? একটা স্কেলের সাহায্যে কি করা হলো? যোগ করা হলো। ওকে। তো এইটাই হচ্ছে বর্ণনা, বা আরো ছোট করে তুমি যদি এটা গাইড দেখো, মাত্র 2 লাইনের, তুমি চেষ্টা করলেও পারবা। ঠিক আছে, দেখো এখানেই ছিল এই যে এই 2টা প্রশ্নের আলোচনা, এবং আমি অনেক বেশি আশাবাদী। হ্যাঁ, তোমাদের প্রশ্ন যদি অনেক বেশি ডিফারেন্ট না হয়, তো তোমাদের এখান থেকেই 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, আচ্ছা, আমি আশা করব তোমরা আমার এই যে এই ভিডিও সম্পূর্ণ আলোচনাটা তোমরা বুঝতে পারছো। তো তোমরা আরেকটা কথা মনে রাখবা, তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে গণিতে ফেল করে। তো গণিতের ব্যাপারটা অনেক বেশি মাথায় রাখবা। তো তোমরা যদি গণিতে পাস করতে পারো, তোমরা, হ্যাঁ, ধরে নাও তোমরা কিন্তু অন্যান্য সব বিষয়ে কিন্তু তোমরা পাস করবা। তো আমরা হচ্ছে এখানে আমার সব স্টুডেন্টই কিন্তু শুধু পাস করার জন্য পরীক্ষা দিচ্ছ না, তোমরা অনেক ভালো রেজাল্ট করার জন্য তোমরা কি করতেছো? পরীক্ষা দিতেছো। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। ভালো থেকো সবাই।